মারছে গরিব, মার খাচ্ছে গরিব। আজকে একটা পুঁজিপতি রাজনৈতিক সাম্প্রদায়িক একটা দলের একটা সাম্প্রদায়িক মানুষের কথা শুনে, একটা ধর্ম বিদ্বেষ ছড়ানো মানুষের কথা শুনে, একটা ধর্ম বিক্রেতা মানুষের কথা শুনে একটা গরিব মানুষ যদি একটা গরিব মানুষকে মারে, সে প্রথমে মার খাচ্ছে, এবং যে গরিব মানুষটা মারছে সেও কিন্তু একদিন পরেই পুলিশের কাছে অ্যারেস্ট হওয়ার পরে সে কিন্তু জেলে গিয়ে মার খাচ্ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান দাগিয়ে রেখেছে, আর উপর স্থলের লোকগুলো, উচ্চ স্থলের লোকগুলো আমাদেরকে স্বীকার করে দৈনন্দিন জীবনের যে জিনিসগুলো প্রত্যেকদিন দরদামগুলো বাড়তে থাকছে। ঠিক একই রকম ভাবেই দৈনন্দিন জীবনে আমরা যেমন পিছিয়ে থাকছি, বঞ্চিত বঞ্চিত মানুষগুলো পিছনে থাকছে, ঠিক একই রকম ভাবেই এই পুঁজিপতিরা একটা ধাপ এগোতে 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 বিধানসভা ভোট আমরা দেখেছি, প্রত্যেকটি ভোটের আগেই যেভাবে রাজনৈতিক হাতিয়ার হচ্ছে হিন্দু মুসলমানের এই যে সম্প্রীতি বা এই যে ধর্মীয় বিভাজন, একজন সাধারণ ভারতীয় নাগরিক হিসাবে এই ধর্মীয় বিভাজন বা এই ধর্মীয় উস্কানিকে কিভাবে দেখছেন আপনারা? নমস্কার। আমি প্রথমে আপনাদের চ্যানেলের দর্শকদেরকে আন্তরিক ভালোবাসা জানাই। আমি আজকে প্রথমে একটা পরিষ্কার করতে চাই যে আমি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি বা আমি কোনো ধর্মের বিপক্ষে সপক্ষে কথা বলতে আসিনি। আজকে আমি একটা ভারতীয় নাগরিক, এবং আমাদের সংবিধান আমাদের সম্প্রীতি রক্ষার কর্তব্য বুঝিয়েছে। সেই কর্তব্য মধ্য দিয়ে আমি কিছু কথা বলতে চাই। আজকে আমরা খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি, আজকে কিন্তু এই যে ধর্মের বিভাজন, আজকে যে এই পুঁজিপতি লঞ্চিত বঞ্চিত মধ্যে যে বৈষ্ণবের যে বিভাজন, এই বিভাজনের মাঝে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে ধার্মিক বিদ্বেষ এবং ধার্মিক সাম্প্রদায়িকতা বিষয়। ব্যাপারটা হচ্ছে আমাদের প্রথমে যে বিষয়টা বুঝতে হবে যে আজকে শিক্ষা থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে, প্রশাসনিক নিরাপত্তা থেকে শুরু করে, আজকে লঞ্চিত বঞ্চিত মানুষগুলোর আলাদা সুযোগ সুবিধা এবং পুঁজিপতিদের আলাদা সুযোগ সুবিধা আজকে আমরা খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। মারছে গরিব, মার খাচ্ছে গরিব। আজকে একটা পুঁজিপতি রাজনৈতিক সাম্প্রদায়িক একটা দলের একটা সাম্প্রদায়িক মানুষের কথা শুনে, একটা ধর্ম বিদ্বেষ ছড়ানো মানুষের কথা শুনে, একটা ধর্ম বিক্রেতা মানুষের কথা শুনে একটা গরিব মানুষ যদি একটা গরিব মানুষকে মারে, সে প্রথমে মার খাচ্ছে, এবং যে গরিব মানুষটা মারছে সেও কিন্তু একদিন পরেই পুলিশের কাছে অ্যারেস্ট হওয়ার পরে সে কিন্তু জেলে গিয়ে মার খাচ্ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান দাগিয়ে রেখেছে, আর উপর স্থলের লোকগুলো, উচ্চ স্থলের লোকগুলো আমাদেরকে স্বীকার করে দৈনন্দিন জীবনের যে জিনিসগুলো প্রত্যেকদিন দরদামগুলো বাড়তে থাকছে। ঠিক একই রকম ভাবেই দৈনন্দিন জীবনে আমরা যেমন পিছিয়ে থাকছি, বঞ্চিত বঞ্চিত মানুষগুলো পিছনে থাকছে, ঠিক একই রকম ভাবেই এই পুঁজিপতিরা একটা ধাপ এগোতে 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 অনেক এগিয়ে যাচ্ছে। আমাদেরকে এই বিষয়টা কখনো প্রশ্নই করা হয় না যে আজকের জিডিপির অবস্থান কেমন, আজকের ইকোনমির প্রশ্ন মানে অবস্থান কেমন। আমরা ম্যাক্সিমাম দেখেছি হিন্দুর সঙ্গে মুসলিম ঝগড়াটা কেমন, জৈনের সঙ্গে খ্রিস্টানের ঝগড়াটা কেমন। এই যে একটা বিদ্বেষ, এই বিদ্বেষটা আমরা দেখেছি সবসময় মানুষ খায়, মানে এই ঝগড়া ঝামেলার কথাগুলো শুনে মানুষ খায়। আজকে আমরা দেখতে পাচ্ছি যে যুবকরা অনিশ্চয়তার সঙ্গে জীবন কাটাচ্ছে, ছাত্ররা অনিশ্চয়তার সঙ্গে জীবন কাটাচ্ছে, বৃদ্ধ বাবা মা অনিশ্চয়তার সঙ্গে জীবন কাটাচ্ছে। আজকে যে ধর্ম বিদ্বেষ ছড়ানো মানুষগুলো তাদের চোখে কি পড়ছে না? রেলওয়ে স্টেশনের বাইরে যে গরিব লঞ্চিত বঞ্চিত মানুষগুলো পড়ে থাকছে, সেখানে হিন্দুও থাকে, মুসলিমও থাকে, খ্রিস্টানও থাকে, জৈন থাকে, তাদের চোখে কিন্তু এটা পড়বে না। আজকে তাদের চোখে পড়বে না। আজকে স্বাস্থ্যর অব্যবস্থার কারণে একটা হিন্দুও মারা যায়, একটা মুসলিমও মারা যায়, তাদের চোখে কিন্তু এটা পড়বে না। আজকে শিক্ষার অব্যবস্থার কারণে গরিব লঞ্চিত বঞ্চিত গ্রামের ছেলেটা কিন্তু আজকে কলকাতায় এসে পড়াশোনাটা করতে পারছে না, তাদের চোখে এটা পড়ছে না। তারা আমাদেরকে বোঝাবে হিন্দু এই পাচ্ছে না, মুসলিম এই পাচ্ছে না। আজকে হিন্দু হিন্দু যতটা আমাদের জন্য ক্ষতিকারক, মুসলিম মুসলিম ততটা ক্ষতিকারক, খ্রিস্টান খ্রিস্টান ততটাই ক্ষতিকারক। আমাদের ধর্ম নিয়ে রাজনীতি করাটাই অত্যন্ত পরিমাণে ক্ষতিকারক। আজকে আমরা দেখছি যে একটা গরিব মানুষ বাজারে গিয়ে যখন একটা ধরুন পেট্রোল কিনছে, একটা গরিব মানুষ যখন পেট্রোল কিনছে, হিন্দু পেট্রোল কিনছে, মুসলিমও পেট্রোল কিনছে, তার জন্য কি আলাদা কোনো ব্যবস্থা আছে? দরদামের ব্যবস্থা কিন্তু নেই। মুসলিমের কাছে যে দরটা নেওয়া হয়, হিন্দুর কাছে সেই ব্যবস্থা দরটা নেওয়া হয়। আজকের দিনে আমাদের যেটা করার একদম প্রয়োজন, সেটা হচ্ছে আমরা কোনো ন্যারেটিভ ছড়ানো, তৈরি করা গল্প, পত্রিকার এক সাইডে একটা লিখার মানে একটা এই বানানো গল্প শুনে আমরা কিন্তু বুঝবো না। আমরা অধিকার ফাউন্ডেশন, আমি যে ফাউন্ডেশনের সভাপতি, সেই ফাউন্ডেশনের জায়গা থেকে একদম পরিষ্কার করে বলে দিতে চাই, আমরা কোনো ছড়ানো গল্প বিশ্বাস করব না। আমরা যুক্তি দিয়ে, প্রমাণস্বরূপ, ভিডিওর মধ্য দিয়ে সাধারণ মানুষ, বঞ্চিত বঞ্চিত মানুষদের কাছে ডিরেক্ট পৌঁছে, এবং আজকের দিন এসছে আমাদের সম্প্রীতি বাঁচানোর সময়, আজকে সময় এসছে আমাদের ভালোবাসা বাঁচানোর সময়। হিন্দু মুসলিম দিচ্ছে থাক, সম্প্রীতি আমাদের বজায় থাক। আজকে সময় এসছে আমাদের সংবিধান বাঁচানোর সময়, আজকে সময় এসছে আমাদের ভালোবাসা বাঁচানোর সময়। ভারতবর্ষ তথা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ধর্মনিরপেক্ষ মানুষগুলো, গান্ধিয়ান এবং আম্বেদকর পন্থী মানুষজন একত্রিত হয়ে
আমাদেরকে একসঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াই করতে হবে। ওই পক্ষগুলো যেখানে যেখানে পৌঁছাচ্ছে আমাদেরকে সেখানে সেখানে পৌঁছাতে হবে। ওরা যে ন্যারেটিভটা ছড়ানো হচ্ছে সেই ন্যারেটিভ গুলোকে আমাদেরকে ডিফেন্স করতে হবে। আজকে আমরা দেখছি যে গরিব মানুষদেরকে ওরা বেশি স্বীকার করে। আজকে আমরা দেখলাম রিসেন্ট কিছু মন্দির মসজিদ গুলো হয়েছে, আপনি দেখবেন যে মন্দির এবং মসজিদ নির্মাণের ক্ষেত্রে যে ক্ষয়ক্ষতি হয় এটা কিন্তু একমাত্র গ্রামের পিছিয়ে পড়া বঞ্চিত বঞ্চিত মানুষদের কিন্তু হয়। শিক্ষিত জ্ঞানীজীবী মানুষরা শুধু ফেসবুকে পোস্ট করেন, আমি বলবো শুধু ফেসবুকে পোস্ট করে তাদেরকে বোঝানো যাবে না, গ্রামে গ্রামে শিবির না করে সম্ভব নয়। আহ, অন্যদিকে এই যে মন্দির মসজিদের রাজনীতি আপনি তুলে ধরছেন, শুধু মন্দির মসজিদের রাজনীতি যেমন কোনোভাবে কি মনে হচ্ছে একটি দল পশ্চিমবঙ্গে, আমি একেবারে দলের নাম করেই বলছি, ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বঙ্গ বিজেপি, এই যে বারংবার মন্দির মসজিদের রাজনীতি নিয়ে কথা বলছে, হিন্দু মুসলিমের এই যে বিভাজনের কথা বলছে, কোনোভাবে কি মনে হচ্ছে তারা পশ্চিমবঙ্গে ভোটের খাতাটা সেভাবে খুলতে পারছে না বলেই এইভাবে মানুষে মানুষে ভেদাভেদ করার সৃষ্টি করছে? দেখুন, আমার যদি রাজনৈতিক ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে দেখেন, আমার মনে হয় হুমায়ুন কবির থেকে শুরু করে, আমি হুমায়ুন কবিরের নামটা নিলাম, আর বঙ্গ বিজেপির যেসব নেতৃত্ব এখন বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন, ওনারা খুব মারাত্মকভাবে কোনো ফ্যাক্ট করছে না পশ্চিমবাংলা। কারণ পশ্চিমবাংলার রাজনীতিতে পশ্চিমবাংলার মানুষ কখনোই এই ঘৃণা রাজনীতি, বিভাজনের রাজনীতি কখনোই আস্থা মানে দেয়নি, অবস্থান দেয়নি। সব থেকে বড় কথা হচ্ছে ওদের কোনো ফ্যাক্ট, মানে আমার মনে হচ্ছে না কোনো ফ্যাক্ট পড়বে। এবার বিষয়টা হচ্ছে যে সাধারণ মানুষদের দেখবেন যে, যেমন সিপিএম এর কথা যদি আমি বলি, সিপিএম কিন্তু আজকে দেখবেন যে 0 সিট, কংগ্রেসেরও কিন্তু বিধানসভায় 0। তবুও সিপিএম এর যেসব নেতৃত্বগণগুলো আছেন, ওনারা যখন বক্তব্য দেয় সাধারণ মানুষ কিন্তু বক্তব্যগুলো শুনে। কারণ সাধারণ মানুষ জানে ওনারা বিভাজনের কথা বলবেন না, ওনারা ঘৃণার কথা বলবেন। কিন্তু আজকে যে বঙ্গ বিজেপির যেসব নেতৃত্বগুলো আছেন, হুমায়ুন কবিরকেও যদি টেনে ধরি, মানে সাম্প্রদায়িক দলের কথাগুলো যদি তুলে ধরি, ওদেরকে কিন্তু মানুষের রুচিবদ্ধ হিসেবে নেয় না। ওদের জনপ্রিয়তা, ওদের গ্রহণযোগ্যতা অতটা নেই যে মানুষ ওদেরকে ভোট দিয়ে কোনো একটা জায়গায় নিয়ে যাবে। একদম পরিষ্কারভাবে এটা বুঝতে পারি আমরা। আজকে সিপিএম এর বক্তার যে মানে শীর্ষ স্থানগুলো কিন্তু সিপিএম কংগ্রেস এখনো নিয়ে আছে। টিএমসি তো আলাদা ব্যাপার, ওরা তো ক্ষমতায় আছে রুলিং পার্টি। কিন্তু আজকের দিনেও সিপিএম কংগ্রেস কিন্তু একটা ক্ষমতা ধরে আছে বক্তৃতা দিক থেকে, কারণ ওরা বিভাজনের কথা। এখান থেকে একটা প্রমাণ স্বরূপ আমরা দেখতে পাই যে আজকের দিনেও বাংলা সম্প্রীতির মাটি ছিল, সম্প্রীতির মাটি আছে। এটা বিবেকানন্দ, রামকৃষ্ণের মাটি, নজরুল তথা রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি। এই মাটি কখনো বিভাজনের রাজনীতি স্বীকার করবে না, করেনি, ভবিষ্যতে। অন্যদিকে পরিযায়ী শ্রমিক একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে বর্তমানে, যেভাবে বিজেপি শাসিত রাজ্যগুলিতে পরিযায়ী শ্রমিক বাংলার একে একে রক্তাক্ত অবস্থায় বাংলায় ফিরে আসছে। এবং সম্প্রতি যে ঘটনাটি আমরা দেখা গেছে, ওড়িশার 14 জন, একটি পরিবারে 14 জন পরিযায়ী শ্রমিককে একেবারে পুশব্যাক করে দেওয়া হয়েছে বাংলাদেশে। কি বলবেন এই ব্যাপারটা নিয়ে? পরিযায়ী শ্রমিক নিয়ে তো আমরা সংগঠন মোটামুটি কাজ করি যতটা আমাদের দ্বারা সম্ভব, আমাদের সামর্থ্য অনুযায়ী। কারণ সংবিধানটা খুব পরিষ্কারভাবে লেখা আছে, ভারতবর্ষের যে কোনো রাজ্যে যে কোনো ব্যক্তি যে কোনো রাজ্যে গিয়ে যেমনভাবে কাজ করতে, যেমনভাবে কাজ করতে পারে, সমানতা আমাদের কিন্তু দিয়েছে। তো আজকের দিনে আপনি দেখবেন যে এই ধরনের কার্যকলাপ যারা করে, ওনারা কিন্তু সংবিধানটাকেও ঠিকঠাক অ্যাকসেপ্ট করেন। পুরো সংবিধানকে কোনো একটা জায়গায় গিয়ে বলে সাম্প্রদায়িক। আমরা ফেসবুকে অনেক সংবিধান নিয়ে সম্প্রীতি নিয়ে পোস্ট করি, তখন আমাদের কমেন্ট সেকশনেও দেখতে পাই যে সংখ্যাগরিষ্ঠ আহ, সংবিধান নয় এটা, সংখ্যালঘু সংবিধান নয় এটা। মানে সংবিধানকে ওরা ঠিকঠাক অ্যাকসেপ্ট করে না, সংবিধান বিরোধী কাজ, একদম অসাংবিধানিক কাজ। এবং পরিযায়ী শ্রমিকরা দেখুন, আমাদের দেশেও তো, আমাদের রাজ্যেও তো বিভিন্ন রাজ্যে কাজ করতে আসে। আমাদের তো রাজ্যের কোনো মানে সরকার থেকে শুরু করে সাধারণ মানুষজন কিন্তু তাদের উপর মন্তব্য করে। আমরা ওটা আশা করবো, দেখুন এটাতে কিছু বলা আমার মনে হয় যে ভুল হবে, কারণ আমি চাইছি না যে এমন কিছু একটা শব্দ বলি যার কারণে কোনো একটা মানুষ তাদের উপর আবার উঠছে। দেখুন উড়িষ্যার সাধারণ মানুষ তো কিছু ভুল করেননি, ওখানকার গভর্নমেন্ট, ওখানকার রাজনৈতিক নেতারা এরকম বলে এই বিদ্বেষ ছড়ানোটা আমাদেরকে বন্ধ করতে হবে। কিন্তু কোনোভাবে কি মনে হচ্ছে শুধু বিজেপি শাসিত রাজ্যগুলোই বাংলা বলার জন্য বাংলাদেশি এই যে তকমা দেওয়া হচ্ছে, বাঙালি বলেই যে এই যে হেনস্থার শিকার হচ্ছে, বাংলা কি তাদের কাছে একটি গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বলে আপনি মনে করছেন? দেখুন, বিষয়টা খুব কমপ্লিকেটেড, এটা আমার হয়তো ঠিকঠাক বলা ঠিক হবে না, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি কোন রাজ্যে হচ্ছে। তাই আপনাদের আমরা দেখতে পাচ্ছি, তো মিডিয়াতে দেখতে পাচ্ছি, পত্রিকায় দেখতে পাচ্ছি কোন রাজ্যে বেশি খবরটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আমাদের তো বাংলাতে সব হয় না, এটা পরিষ্কার দেখতে। তাহলে আপনি বলতে চাইছেন বাংলায় বাঙালি বহির্ভূত যে পরিযায়ী শ্রমিকরা কাজ করতে আসে তারা সুরক্ষিত? একদম সুরক্ষিত। আমরা তো এরকম কোনো খবর দেখিনি। যদি এরকম ভাবে কোনো রাজনীতি করে তো এটা আমি মানে কি, ওদের অবস্থান থেকে আমি কিন্তু বিরোধিতা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। যেমন বাংলা পক্ষকে কোনো একটা অঙ্কে আমি যতটা সমর্থন করি, ওরা যদি বাংলাটাকে বিদ্বেষ ছড়ায়, যে বাংলা কথা বলতেই হবে, আজকে উড়িষ্যার মানুষ এখানে এসে বাংলা কথা বলতেই হবে, আমি কিন্তু ওখানে প্রতিবাদ করছি। তাহলে বাংলা মানুষ তো সবাই বাংলা কথা বলে সেটা নয়, তাহলে যারা আদিবাসী কথা বলে তারা কি করবে?
বাংলা আমাদের মাতৃভাষা, আমার মাতৃভাষা। আমি বাংলা ভাষায় কথা বলতেছি, কি যে মা কথাটা বাংলা ভাষা বলেছি তার মানে এই নয় যে বাংলা ভাষাতেই কথা বলতে হবে পশ্চিমবাংলায়। আমরা বাংলা ভাষাকে খারাপ